আচ্ছা, আমরা এখন ম্যাথস নিয়ে কথা বলবো এবং ম্যাথসে আমরা চেষ্টা করব এমন কিছু টপিকের উপরে কথা বলার, এবং যেই টপিক গুলার উপর থেকে প্রশ্ন আসবে। তো আমি চেষ্টা করব 14 থেকে 15টা ম্যাথসের বা ম্যাথসের টাইপের উপরে কথা বলার, যেই টাইপের উপর থেকে মানে যেই টাইপ বেস প্রশ্ন থাকবে। তো তোমরা যদি টাইপ বেসটা একটু দেখো তাহলে তোমরা, আমার মনে হচ্ছে যে এরকম 14-15টা প্রশ্ন হয়তো বা খুব সহজেই পেয়ে যাবে। ম্যাথসে 15টা প্রশ্ন এরকম পাওয়া খুবই কি বলে কার্যকারী বা ইফেক্টিভ হবে তোমার জন্য। আর বাকিগুলা কিভাবে কি করতে হবে আমি বলে দিচ্ছি, ওকে? হ্যাঁ, তো আমরা ভিডিওটা অফ করে দিচ্ছি এবং আমরা ম্যাথস এর উপরে স্টার্ট করতেছি। সো প্রথমে হচ্ছে কি, ম্যাথস এর অনেকগুলা টপিক। আবারও বলতেছি, যাদের ম্যাথস এ ইংলিশে ম্যাথস পড়ে পড়ে বুঝতে প্রবলেম হয় তারা কিন্তু ডেঞ্জার জোনে আসো। কারণ যেহেতু ম্যাথস গুলা ইংলিশে থাকবে এবং তুমি যদি পড়ে না বুঝতে পারো, তার মানে তুমি বুঝতেছো ইউ আর ইন ডেঞ্জার, কারণ তুমি ম্যাথস পড়েই বুঝতেছো না। সো ফার্স্ট অফ অল, ম্যাথস পড়ে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রথম কাজ। ম্যাথস 35টার মধ্যে বা 30টার মধ্যে যাই থাকুক না কেন, এর মধ্যে তোমাকে কেউই বলে নাই তুমি 35-এ 35 বা 30-এ 30 পাও। এর মধ্যে তুমি যদি 20টা ম্যাথস কারেক্ট করে আসতে পারো বা 18টা ম্যাথস কারেক্ট করে আসতে পারো, এইটা তোমার জন্য ব্লেসিং বলা চলে, এনাফ। এক কথায় বলা চলে এনাফ। কেন এটা বললাম? কারণ হচ্ছে তুমি একবার চিন্তা করো, 100 মার্ক থাকবে, তোমাকে সময় দিবে হচ্ছে কত? তোমাকে সময় দিবে মাত্র 60 মিনিট। তার মধ্যে ইংলিশ থাকবে, বিজনেস ফ্যাকাল্টির কথা বলতেছি, ম্যাথ কিন্তু বিজনেস ফ্যাকাল্টিতে থাকে। তার মধ্যে ইংলিশে এমন এমন ভোকাবুলারি থাকবে, একটা প্যাসেজ থাকবে, তারপর হচ্ছে গ্রামার গুলো একটু বড় বড় থাকবে, এগুলা তোমার সলভ করা লাগবে। জেনারেল নলেজ আছে 30টা, তাহা তোমার সলভ করা লাগবে। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি এই ইংলিশে 35 মার্কস এবং জেনারেল নলেজে 30 মার্কস, এই সময়টা তোমার পক্ষে কি 25 মিনিটে শেষ করা সম্ভব? তুমি জেনারেল নলেজ 10টা যদি বুলেট গতিতে দাগাও, তাও তোমার 7-8 মিনিট লেগে যাবে 30টা দাগাইতে। আর ইংলিশ তুমি যদি একদম টপ লেভেলেরও মানে দাগাইতে পারো যে খুব দ্রুত, তাও তোমার 35টা ইংলিশ দাগাইতে মিনিমাম 20 মিনিট লাগবে, এর নিচে সম্ভবই হবে না। তার মানে তুমি চিন্তা করো, 20 আর 7, তোমার অলরেডি এখানে 27 থেকে 28 মিনিট নাই। তাহলে বাকি থাকে কয় মিনিট? 32 মিনিট। এই 32 মিনিটসে তুমি 35টা ম্যাথ দাগাবা, যেখানে অনেকগুলা ম্যাথ তোমার ভাবতেই 1 থেকে 1.5 মিনিট চলে যাবে, সলভ করতে তার একটু টাইম লাগবে। হয়তোবা কিছু কিছু ম্যাথ তুমি অনেক আর্লি সলভ করে ফেলতে পারবা, হয়তোবা 30 সেকেন্ড, 40 সেকেন্ড বা 50 সেকেন্ডে বা 20 সেকেন্ড, 10 সেকেন্ডে পারবা কিছু কিছু ম্যাথ। কিন্তু এরকম অনেক ম্যাথ আছে যেটা তোমার পড়তেই লাগবে 1 মিনিট বা 40 সেকেন্ডের উপরে। তারপর তোমার হচ্ছে কি বলে, সেটা কি করতে হবে? তোমার সেটা ভাবতে হবে, অ্যান্সার বের করতে হবে খুঁজে। তুমি একবার চিন্তা করো তো, তাহলে তোমার এই 32 মিনিটে কি 35টা ম্যাথস অ্যান্সার করা সম্ভব? এবং তোমার পক্ষে কি মানে সম্ভব বলতে কি, এটা কি তুমি করবা? তাহলে করতে গেলে কি করবা তুমি? যেটা করবা সেটা হচ্ছে 32 মিনিটে যখন তুমি 35টা টার্গেট করবা, তখন তুমি প্রতিটা ম্যাথস আর্লি করার চেষ্টা করবা। দেখা যাবে যে একটা খুব দ্রুত করার ট্রাই করতেছো। আর যখন তুমি দ্রুত করার ট্রাই করতেছো, তখনই দেখা যাবে যে কিছু কিছু ম্যাথস তুমি ভুল অ্যান্সার বের করে ফেলতেছো। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওইখানের মধ্যে অ্যান্সার হবে 30, তোমার আসছে অ্যান্সার 60, তুমি 60 দাগাই দিছো। কেন? যেই ম্যাথটাতে তোমার সময় দেওয়া দরকার 1 মিনিট, সেটাতে তুমি সময় দিছো 30 সেকেন্ডস। যেই কারণে প্রবলেমটা হয়েছে কি, তোমার ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে, বা কোনো একটা জায়গায় প্রবলেম হয়ে গেছে, বা কোনো একটা গুণ করো নাই, বা চিন্তা করার সময় আরেকটু ভালোভাবে চিন্তা করো নাই। এই সব কারণে তোমার কি হয়েছে, তুমি হচ্ছে কি বলে ওই পারা ম্যাথটা, জানা ম্যাথটা তুমি ভুল করে দিয়ে আসলা। তাহলে তোমার হইলোটা কি? একে তুমি 1 নাম্বার তো নষ্ট করলাই, সাথে আরো 0.25 তোমার গেল, তোমার থেকে জরিমানা নিয়ে নিল। তার মানে তুমি সিম্পলি 10 সেকেন্ড বা 20 সেকেন্ড কম দেওয়ার কারণে তোমার 1 নাম্বার গেল, মানে একটা তো ভুল হইলোই, সাথে আরো 25.25 কি হলো, তোমার জরিমানা দেওয়া লাগলো। তাহলে তুমি কি সেটা করবা? করা উচিত না। তাহলে তোমার কি করা উচিত? এই 32 মিনিটে তোমার 25টা টার্গেট করা উচিত, যে আমি চেষ্টা করব 25টা ম্যাথস খুব ভালোভাবে সলভ করব। এর মধ্যে যদি 20টা সলভ করতে পারো, তুমি খুশি মনে চলে আসবা যে ইটস ওকে, আমি 20টা ম্যাথ সলভ করে ফেলছি,
আর 2-3টা হয়তো বা তুমি আদার সাইড থেকে একটু দেখলা, চলে আসলা। ঠিক আছে, আবারও বলতেছি ভুল করা যাবে না। ভুল করা মানে হচ্ছে তোমার ভুল মার্কস ক্যারি করা। তার মানে তুমি কি করলা, 20 মার্কস, 20 মার্কস তুমি এখান থেকে ক্যারি করার চেষ্টা করলা। খুব সাবধানে আস্তে ধীরে 30 মিনিটে তুমি 20টা বা 22টা ম্যাথ সলভ করবা। তার মানে তুমি ম্যাথ সলভ করার সময় সবসময় কি করবা, একটু বেশি টাইমে একটু কম ম্যাথ সলভ করো। যদিও তারা তোমাকে দিছে 35 মিনিটে 35টা ম্যাথ সলভ করার সুযোগ দিছে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কি 20টার বেশি ম্যাথস দরকার আছে? দরকার নাই। তোমার জেনারেল নলেজে যদি 25 পাও, ম্যাথস ইংলিশে যদি 20 পাও, ম্যাথসে যদি 20 পাও, কত হয়? 5, 6, 65 পাওয়ার পর তুমি বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পাবা না, এইটা বিশ্বাস করাই যায় না। মানে এইটা আসলে বিশ্বাস করাই যায় না, কেউ 65 পেয়ে বিজনেস ফ্যাকাল্টিতে চান্স পায় না, এটা সম্ভবই না। এবং আমি বিশ্বাস করি টপ সাবজেক্ট পাওয়া যাবা, 65 পাইলে একদম টপ লেভেলের সাবজেক্ট পেয়ে যাবা। তার মানে তুমি বুঝতেছো তোমার জন্য এই জায়গাটা একটু ক্যালকুলেটিভ ওয়েতে হিসাব করে যাইতে হবে। এবার আসি কোন কোন টপিক গুলা থেকে হার্ড প্রশ্ন থাকে আর কোন কোন গুলাতে ইজিয়ার প্রশ্ন থাকে। প্রশ্ন কিন্তু টপ ইজিয়ারের মধ্যে না। প্রশ্নটা হয় কি, যেগুলা বেসিক, বেসিক থেকে প্রশ্ন থাকে টাফ, আর যেগুলো হচ্ছে মানে কম্পারেটিভলি টাফ টপিক, সেগুলা থেকে প্রশ্ন থাকে ইজি। এখন প্রশ্ন হচ্ছে তুমি একবার চিন্তা করো, বেসিক থেকে টাফ প্রশ্ন থাকে আর টাফ গুলা থেকে ইজিয়ার প্রশ্ন থাকে, তার মানে কি? মানেটা হচ্ছে কি, বেসিক প্রশ্ন থেকে তোমাকে একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন দেয়, আর টাফ টপিক গুলো থেকে কোনো ঘুরানো পেঁচানো নাই, ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়। অর্থাৎ যে কোনো একটা টপিক থেকে ডাইরেক্ট প্রশ্ন তুলে তোমাকে দিয়ে দিছে, তুমি যদি ওটা সলভ করে আসছো চলে আসতে পারবা, অথবা বাসা থেকে যদি সলভ করে যাও হুবহু করে দিয়ে আসতে পারবা। কিন্তু বেসিকে যেটা হবে, একটু প্যাচ খাটাবে, একটু লেজ লাগাবে, একটু ঝামেলা করবে, যাতে তুমি বেসিক প্রশ্নটা বুঝে করছো কিনা সেটা জানার জন্য। ঠিক আছে, এবার আসো আমরা কোন কোন টপিক গুলা দেখবো যেই টপিক থেকে প্রশ্ন থাকার সম্ভাবনা প্রায় 90%, যে টিচাররা এইসব টপিক থেকে, টপিক বলে কি, এইসব ম্যাথ থেকে, এই টাইপের ম্যাথ থেকেই প্রশ্ন দিয়ে দেয়। তো আমরা প্রথমে এই টাইপ গুলা দেখবো। দেখো একটা টাইপ এরকম থাকে, বেসিক প্রশ্নের কথা বলতেছি, সেটা কি, এই টাইপের একটা টাইপ থাকে যেটা হচ্ছে তোমাদের কি বলে, এইটা বের করতে বলতে পারে বা রিমাইন্ডার বের করতে বলতে পারছে, এরকম একটা টাইপের ম্যাথ ছিল। ম্যাথটা আমি ভুলে গেছি, যেমন তোমাদের মনে আছে কিনা জানি না, যে এটা কি, এটা হচ্ছে কোশ্চেন রিমাইন্ডার, সরি এটা কোশ্চেন না, প্রবাবলি এইটা, এটা হচ্ছে রিমাইন্ডার, এটাকে কি বলা হয়, এটা হচ্ছে ভাজক ভাজ্য, তাই তো? ভাজ্য ইংলিশটা ভুলে গেছি আমি। ডিভিডেন্ড। আচ্ছা হ্যাঁ, ডিভিডেন্ড, আর হচ্ছে এটা হচ্ছে ডিভিজিবল। ঠিক আছে, ডিভিজিবল আর ডিভিডেন্ড। তো এই রিলেটেড একটা প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক সময় থাকে বেসিক পার্টে। যেটা করে টিচাররা কি করে, অনেক সময় তোমাকে এইটা বের করতে বলে, এইটা দিয়ে এগুলা দিয়ে দেয়, কিন্তু এইভাবে প্রশ্নটা থাকে না। থাকে যেমন 260 কে 6 দ্বারা বিভাজ্য হলে 8 দ্বারা বিভাজ্য হবে কত, বা এরকম একটা প্রশ্ন থাকে। প্রশ্নটা দেখাইতে বললে বেটার হইতো, যে তোমাদের কি বলে, এরকম টাইপের একটা প্রশ্ন থাকে, আমি কোন জায়গা থেকে বের করবো এখন। আচ্ছা, আমি তোমাদের এরকম বহু প্রশ্ন দিছিলাম, প্রবাবলি ওগুলোর মধ্যে এরকম টাইপের একটা প্রশ্ন থাকে, যে এই প্যাটার্ন থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা কিন্তু আছে। কথাটা বুঝছো? প্যাটার্নটা কি? প্যাটার্নটা এরকম হইতে পারে, ধরো 256 কে 4 দ্বারা ভাগ করলে এটার ডিভিডেন্ড থাকে, প্রশ্নটা ভুলে গেছি, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট এরকমই প্যাটার্ন, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, সো এই টাইপের প্যাটার্ন ভিত্তিক তোমরা একটা প্রশ্ন পাইতে পারো পরীক্ষার হলে। এখন প্রশ্ন হচ্ছে কি, এইটা কিন্তু ইজি বেসিকে, কিন্তু ওই যে বললাম না, একটু প্যাচ লাগিয়ে দিতে পারে, সরাসরি এইটা দিবে না, সরাসরি এইটা দিবে না, কি বলে, এইটা বের করতে বলবে না, এই পোর্শনটা দিয়ে তোমাকে আরেকটা পোর্শন বের করতে বলতে পারে, ওইটাই তোমার কাছে একটু টাফ হয়ে যেতে পারে। তখন কি হইতে পারে, ওই ইজি কোশ্চেনটা 2 লাইনের প্রশ্ন বা 1 লাইনের বা 1.5 লাইনের প্রশ্নটা তুমি পারবা না, কারণ এই প্রশ্নটা করতে তোমার 30 সেকেন্ডসের বেশি লাগার কথা না। 1 নাম্বার। 2 নাম্বারটা কি হইতে পারে, সেটা হচ্ছে একটা, এইটা মানে দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু অনেক সময় দিয়ে দেয়। সেটা কি, ধরো 26 টু দি পাওয়ার 2 4 6 8 9, ঠিক আছে, বললো এর ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট কত।
মানে 26^2, 4, 6, 8, 9 এর ইউনিট ডিজিটটা বের করতে বলছে। আমাকে যদি বলতো 7 স্কোয়ারের ইউনিট ডিজিট কত, আমি বের করে ফেলতে পারতাম না। 7 7 49, এই 9টা হচ্ছে ইউনিট ডিজিট, আমি খুব সহজেই বের করে ফেলতে পারতাম। কিন্তু কেউ যদি আমাকে বলে 26 অথবা এটা হয়তো বাদ দাও 7^2, 4, 5, যদি এরকম কোনো কিছুর একটা ইউনিট ডিজিট বের করতে বলে, এইটা কি আমার পক্ষে পরীক্ষার হলে পসিবল? যদি আমি নিয়ম না জানি, তাহলে যেটা হবে কি, আমি পরীক্ষার হলে এটা বের করতে করতে 30 মিনিট লাগাই দেবো, আর বাকি ম্যাথস করা দরকার পড়বে না আর কি। সো এইটা করার জন্য মাঝে মাঝে এরকম দিয়ে দেয়, সেটা করতে পারো। সেটা হচ্ছে, এটাকে তোমরা সবাই জানো, এটা করার জন্য যেটা করা লাগে 4 দ্বারা ডিভিজিবল করা লাগে। 4 দ্বারা ডিভিজিবল করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই থাকবে এটার পরবর্তী পাওয়া। যেমন এটাকে যদি আমি 4 দ্বারা ডিভিজিবল করি, তাহলে আমার 4 6 কত 24, হাতে আর কত 1, 4 1 4 কত থাকে 1 থাকে, 1 থাকে না, এটার ভাগশেষ কত 1 থাকে না। 245 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে কত 1 থাকে। 4 6 কত 24, আর নামে কত 5, 4 1 কে 4, ভাগশেষ 1 থাকে। তাহলে এই ভাগশেষটাই হবে কি পরবর্তী ওই বেজের পাওয়ার 7^1। দেন 7^1 কে আমি যদি করি তাহলে কি হয় 7 হয়। তাহলে এই পুরাটার ইউনিট ডিজিট হচ্ছে 7। আমি কি বুঝাইতে পারছি? সো এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসতে পারে, যে যে জানতে চাইতে পারে পোলাপান এই ফর্মুলাটা জানে কিনা। ঠিক আছে, তারপর হচ্ছে কি বলে, মানে বেসিক থেকে যেটা বললাম, এই দুইটা টাইপের প্রশ্ন অনেক সময় চলে আসে, মানে একটু টাফার হয়ে যায়, তো অনেক পোলাপান পারে না। আরেকটা হচ্ছে বেসিক থেকে, সেটা হচ্ছে ছোট বড় নির্ণয় করা। মনে হচ্ছে এই প্রশ্নটা থাকবেই, যে 2 4 5 6 7 8 9 10 এইটার থেকে কোনটা সবচাইতে বড়, বলতে পারে হুইচ ওয়ান ইজ দ্য বিগেস্ট আর হুইচ ওয়ান ইজ দ্য স্মলার বাই স্মলেস্ট। এগুলোর মধ্যে কোনটা সবচাইতে ছোট, কোনটা সবচাইতে বড়। তোমরা সবাই জানো যে আমরা আর মাল্টিপল করে সেটা কি করতে পারি, ছোট বড় বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কি, এটা কিন্তু তোমরা সবাই জানো, কিন্তু জানো না কোনটা, সেটা হচ্ছে প্রবলেম। প্রবলেমটা হয় কি, যে যখন, আচ্ছা কেউ কারো সাউন্ড মিউট করো, তোমরা ঢুকে মিউট করে ফেলবা সাথে সাথে। আচ্ছা, প্রবলেমটা হয় কি, প্রবলেমটা হচ্ছে ধরো 0.2, তারপর √3, তারপর 0.06, এইরকম দিয়ে বলবে যে কোনটা সবচাইতে বড় কোনটা সবচাইতে ছোট, তখন তোমাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম দিলে কিন্তু তোমরা সেটা কি করতে পারো, এই যে মানে কি বলে ফ্র্যাকশন আকারে কিন্তু কনভার্ট করতে পারো। 0.2 কি কনভার্ট করা যায় না 2/10, √3 কি কনভার্ট করা যায় না? আমরা জানি √3 মানে √3 মানে কত, কত বলো? আমরা √2 এর একটা ফর্মুলা দিছিলাম, মনে আছে? √2 √3 √4 √5 কিভাবে বের করতে হবে? প্রথমটা হচ্ছে 1.46, তারপর কি 1.7, তাই না? তারপর 0.2 করে সবগুলোর বাড়তে থাকবে। তার মানে √3 যদি 1.7 হয় তাহলে কত হবে 17/10, এরকম কিছু একটা হবে, তাই না? 0.6 কত 6/100। এইবার কি আমার বের করা খুব বেশি কঠিন হবে? এবার আমরা আর মাল্টিপল করে খুব সিম্পলি বের করে ফেলবো। সো তোমাদের জন্য অনেকের প্রবলেমটা হয়ে যায় এই ধরনের একটা প্রশ্ন দিয়ে দেয় যে এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, তখন তোমরা কি করো, পারা জিনিস ভুল করে চলে আসো। এবার চলে আসো হচ্ছে ডিভিজিবিলিটি রুল থেকে, লাইক এরকম এরকম ডিভিজিবিলিটি রুল থেকে এরকম দেয়, যেমন ধরো যে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ধরো এরকম 6 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কে 88 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, বা 88 দ্বারা ভাগ করলে এর ডিভিজিবিলিটি কত হবে, বা ভাগশেষ মানে মানে 6 ডিজিটের সবচেয়ে কত বড় সংখ্যাটা 88 দ্বারা ভাগ যাবে, নিঃশেষ বিভাজ্য হবে। সো এই ধরনের প্রশ্ন অনেক সময় চলে আসে, জিনিসগুলো ছোট কিন্তু 1 মার্কের একটা প্রশ্ন চলে আসতে পারে। জাস্ট একটু বুঝতে হবে যে আমরা জানি যে এত বড় সংখ্যা এত বড় সংখ্যা ভাগ করতে গেলে খুব পেইন খাওয়া লাগবে, অনেক প্যারা খাওয়া লাগবে। নট নেসেসারি দ্যাট। আমরা জানি 88 এর প্রাইম ফ্যাক্টর কি 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 আছে সেগুলো আমরা বের করে ফেলবো, কারণ আমরা জানি 1 থেকে বা 2 থেকে 11 পর্যন্ত ডিভিজিবিলিটি রুল আমরা সবাই জানি। তার মানে আমাকে যদি 500 1000 10,000 যা দিয়েই আরো 10 লাখ 20 লাখ যা কি ভাগ করতে বলুক না কেন, আমার দরকার আছে অত বড় জায়গাতে যাওয়া, ভাগ করে নিঃশেষ বিভাজ্য বের করা দরকার আছে? আমি এই 88 বা ওইটার প্রাইম ফ্যাক্টর গুলা বের করে ফেলবো, প্রাইম ফ্যাক্টর গুলাকে দিয়ে ওই বড় সংখ্যাটাকে কি করব টেস্ট করব। কেন? আমরা জানি প্রাইম ফ্যাক্টর দিয়ে বড় সংখ্যাগুলো টেস্ট করতে গেলে খুব ইজি ওয়েতে টেস্ট করতে পারি, কারণ আমরা জানি 2 এর ডিভিজিবিলিটি রুল কি, 3 এর কি, 4 এর কি, 5 এর কি, 6 এর কি, 7 এর কি, 8 9 10 11 সবগুলা জানি। সো তাহলে আমরা কি করতে পারবো, খুব সিম্পলি 30 বা 40 সেকেন্ডস এর মধ্যেই ওই অ্যান্সারটা কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো।
সো এই ধরনের প্রশ্ন কি করে তোমাকে, তুমি জানলে খুব অল্প সময়ে বের করে টাইম সেভ করে ফেলতে পারবা, না জানলে অ্যান্সারই করতে পারবা না, জাস্ট ভাবারও কিছু নাই, তুমি অ্যান্সারই করতে পারবা না এরকম। সো বেসিক পার্ট থেকে শিওর থাকো 3 থেকে 4 মার্ক থাকবে, ঠিক আছে? তো বেসিক পার্ট থেকে যদি 3 বা 5 মার্কও থেকে যেতে পারে, 3-4 মার্ক যদি থাকে, তোমার মনে রাখো বেসিক পার্টটা তোমার জন্য একই সাথে ট্রাম্প কার্ড, একই সাথে তোমার জন্য ভয়ঙ্কর বিষয়। কারণ তুমি যদি বেসিক পার্টটাতে ভালো না হও, তাহলে 5টার মধ্যে একটাও পারবা না, ঠিক আছে? যেমন তোমার অ্যান্টোনিম সিনোনিমের মতো, পারলে ছক্কা, না পারলে 0। আর যদি তুমি বেসিক পার্টটাতে ভালো হও, তাহলে দেখা যাবে 5টায় 5টাই তোমার চলে আসছে, তার মানে তুমি 5টা পেয়ে গেছো, মানে বুঝতেছো তোমার কি একটা র্যাপিড গ্রোথ হবে যখন তুমি এরকম বেসিক একটা পার্ট, এই জিনিসগুলো যখন পরীক্ষার হলে প্রথমে এই 5টার মধ্যে পাইরে গেছো, তুমি কনফার্ম যে অ্যান্সার শিওর, ওই পরীক্ষার হলেই তোমার মানে কনফিডেন্স লেভেল যদি 20 থাকে, সাথে সাথে 80 হয়ে যাবে। মানে পরীক্ষার হলে কনফিডেন্স লেভেল এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়, মানে সাথে সাথে 80 হয়ে যাবে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আসো এলসিএম এন্ড এইচসিএফ থেকে একটা প্রশ্ন থাকবে, এলসিএম এইচসিএফ থেকে একটা প্রশ্ন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কি, এলসিএম এইচসিএফ আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন কোনটা হবে, প্রশ্নটা হয় কি একটু ঘুরানো প্রশ্ন হয়, আমি ম্যাথসটা থাকলে দেখায় দিতে পারতাম তাহলে আরো ইজি হতো। ঘুরানো প্রশ্নটা হয় কি, সবাই তোমরা এলসিএম এইচসিএম জানো, যে সবাই তোমরা একটা ফর্মুলা জানো যে দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল টু এলসিএম ইনটু এইচসিএফ, এরকম একটা ফর্মুলা তোমরা সবাই জানো, দুইটা সংখ্যার গুণফল সমান সমান এটা, তারপর এরকম একটা দেওয়া থাকে, আর দুইটা সংখ্যার গুণফল দেওয়া থাকে, এইচসিএফ বের করতে বলে, অথবা এলসিএম এইচসিএফ দেওয়া থাকে, তোমাকে দুইটা সংখ্যা বের করতে বলে। কিন্তু এইখানে একটা ঝামেলা লাগায়, কি ঝামেলাটা লাগায়, সেইটা হইতেছিল, ধরো ধরো তুমি যে ঝামেলাটা লাগায় কি, যে উনি যেটা করে যে এই যে দুইটা সংখ্যা আছে না, এখানে এলসিএম বা এইচসিএফ না, একটা এলসিএম দিয়ে দেয়, ঠিক আছে, বড় একটা এলসিএম দিয়ে দেয়, ঠিক আছে, এবং এইচসিএফ দেওয়া থাকে না। আমি এই ম্যাথটা যদি আনতে পারতাম তাহলে খুব বেটার হতো, তোমরা একটু খুঁজে নিও, ঠিক আছে? এলসিএম দেওয়া থাকে না এবং দুইটা সংখ্যা দেওয়া থাকে, তখন বলে কি যে তুমি দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা বের করে। এখন প্রশ্নটা হচ্ছে কি, আমরা এইচসিএফটা এলসিএম থেকে বের করে ফেলতে পারি, বা দুইটা সংখ্যা থেকে কিন্তু আমরা এইচসিএফটা বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি সেটাই আমরা দেখবো। দেখো, আমি যদি বলি দুইটা সংখ্যার গুণফল, আহ দুইটা সংখ্যার গুণফল 188, বা দুইটা সংখ্যার গুণফল ধরো 120, তাহলে 12 ইন্টু 10, ঠিক আছে, 12 ইন্টু 10। এখন বিষয়টা হয়ে দাঁড়ায় কি, আমি প্রশ্নটা আনতে পারলে বেটার হইতো, কিভাবে বোঝাই, বিষয়টা দাঁড়ায় কি, ধরো এই যে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, এই যে ধরো দুইটা সংখ্যা, এই সংখ্যার মধ্যে এই ওয়াইটা থাকে কমন, এটা এত ইম্পর্টেন্ট একটা কনসেপ্টটা তোমাদের ম্যাথস ছাড়া বোঝানো টাফ, কারণ এটা ম্যাথস লাগবে, নাহলে বুঝবা না আমি যতই বলি। কোন জায়গা থেকে ম্যাথসটা কালেক্ট করতে পারি, এই অনেক প্যারা লাগবে ম্যাথস আনতে, দেখি ম্যাথসটা কালেক্ট করতে পারি নাকি। 1 মিনিট ওয়েট করো। কোথায় রাখছি, আমি ম্যাথস কই রাখছি, নাম্বার, আচ্ছা এটা ওপেন হইতে থাকুক। সো তখন যেটা হয় কি, এই কমন ফ্যাক্টরটাই হচ্ছে এইচসিএফ, ঠিক আছে? তোমরা এটা মোটামুটি এইচসিএফ এলসিএম যাদের বেসিক আছে তোমরা অলরেডি বুঝা ফেলতেছো, ধরে ফেলতেছো যে আমি কি বলতেছি আর কি, বা কি বলা ট্রাই করতেছি, আমি কি বলতেছি বা কি বলা ট্রাই করতেছি, ঠিক আছে? তো চলো আমরা দেখি কোন জায়গাতে সেই ম্যাথ, আচ্ছা তোমাদের ফার্স্টে যে ম্যাথটা দেখানোর কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই টাইপের ম্যাথস। এই যে দেখো, in a division the remainder is 0 when a student mistook the divisor as 12 instead of 21 obtained 35 as a quotient, what is the correct quotient? এইরকম, অথবা এই যে উপরে যেটা দেখতেছো, if a number is divided by 6, 3 is the remainder, what is the remainder if the square of the number is divided by 6?
এই যে এই টাইপের, তার মানে তো আমরা শিখে সবসময় একটা পার্ট শিখছি, আমাকে প্রথম পার্ট দিয়া সেকেন্ড পার্ট জানতে চাইতে পারে, তখন কিন্তু আমার জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তারপর যে তোমাদের প্রথম যেটা বলতেছিলাম, এই যে কি বলে কই গেল, এই যে হাউ মেনি 3 digits নাম্বার আছে, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা পরে দেখব। প্রথমে এই যে দেখো, what is the largest 4 digit number exactly divisible by 88? সো 4 digit নাম্বার লার্জেস্ট, এটাকে আমার তোমাকে যদি 88 দ্বারা ডিভিজিবল করতে হয়, তখন তোমরা 88 এর প্রাইম ফ্যাক্টর গুলা দ্বারা 4 ডিজিট কে কি করতে পারবা, করতে পারবা, স্যাটিসফাই করতে পারবা ডাইরেক্ট এইখানে। এই তুমি প্রশ্নটা সলভই করবা না, এই প্রশ্ন সলভই দরকার নাই, জাস্ট 88 এর প্রাইম ফ্যাক্টর দ্বারা নিচের কি করবা, এগুলা টেস্ট করবা, যেটা ডিভিজিবল হবে সেটাই আনসার, দ্যাটস ইট। তো এই জিনিসগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এগুলা খুবই কাজ ইফেক্টিভ। সো আমরা এখন যেটা দেখতে আসি সেটাতে চলে যাই, কোন টপিকে যেতে চাইছিলাম, এলসিএম এইচসিএফ, তাই তো? এই তো এলসিএম এইচসিএফ চলে আসছে। সো এই যে দেখো প্রশ্নটা, যে এই ভাইয়া তো গ্রুপে দেয়া আছে তাই না? এগুলো সবকিছু দেওয়া আছে, হ্যাঁ। দেখো এই যে প্রশ্নটা দেখো, 2 numbers are in the ratio 2:8, এই টাইপের প্রশ্ন যেটা বলতেছিলাম, এই টাইপের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিবে। 2 numbers মানে তোমরা ন্যাচারালি যেরকম জানো সেরকম না দিয়া এরকম টাইপের দিয়ে দিবে, যে 2 numbers are in the ratio 2:3, if their LCM is 48, HCF দেওয়া নাই, what is the what what is the sum of the numbers, নাম্বার গুলার সাম কত, অর্থাৎ দুইটা নাম্বার তুমি বের করবা, দুইটা নাম্বারে যোগ করবা। এখন আমরা কি করি, এই যে আমরা রেশিও যে 2 এবং 3, তারপর আমরা কি ধরি না, ধরে নিই না একটা নাম্বার হচ্ছে টোয়াইস এক্স, আরেকটা নাম্বার হচ্ছে থ্রাইস এক্স। এই যে 2x এবং থ্রাইস এক্স ধরলাম এবং এলসিএম দেওয়া আছে 48, এই যে 2x এবং থ্রাইস এক্স এর ধরলাম আমি, হয়ে গেল, এই যে 2x এবং থ্রাইস এক্স আমি ধরলাম, এই 2x এবং থ্রাইস এক্স এর মধ্যে x টা কি কমন না, x টা কিন্তু কমন। এই কমন x টা কি অ্যাকচুয়ালি, এই কমন x টা হচ্ছে এর এইচসিএফ, বুঝা গেছে? এইটা হচ্ছে মেইন কনসেপ্ট। তারপর তুমি এর পরে এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, তাহলে তুমি এই টাইপের যে কোনো ম্যাথ সলভ করতে পারবা, এবং এই টাইপের একটা ম্যাথ থাকার সম্ভাবনা আছে। সো এবার এলসিএম এইচসিএফ যদি চলে যায়, এবার আমরা আসবো হচ্ছে এভারেজ বা অ্যাভারেজ। অ্যাভারেজ থেকে একটা ম্যাথ কনফার্ম থাকবে, তার মধ্যে দুইটা টাইপের ম্যাথস 85% টাইমেই দিয়ে থাকে। সেটা দুইটা টাইপ কি, একটা টাইপ হয় কি তোমাদের মধ্যে ঝামেলা লাগায়, কি ঝামেলা লাগায়, সেটা হচ্ছে আমরা জানি যে পিতা পুত্রের বয়সের 3 গুণ, এরকম আমরা বলি না? তখন আমরা কি বলি, পিতার বয়স যদি এক্স হয়, সরি পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স থ্রাইস এক্স, আমরা তো সবসময় এইভাবে স্টার্ট করি, তাই না? কিন্তু এইখানে একটা ঝামেলা লাগাই দিতে পারে, সেটা কি, সেটা একটু প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা। তাহলে তুমি বুঝতে পারবা যে এই যে ডিফিকাল্টিস, মানে তোমরা অনেক সময় যে ভুল করো, ভুলটা করো কি প্রশ্নটা পড়ে না বোঝার কারণে, ডিফিকাল্টিসটা মূলত এই জায়গাটাতেই হয়, অন্য কোনো জায়গায় না। আমি যদি এভারেজ থেকে একটা প্রশ্ন দেখাইতে পারি, তাহলে তুমি এই রিলেটেড প্যারাগুলা বুঝে যাবা যে তোমার প্রবলেমটা কি, মানে কোন জায়গায় ঝামেলা লাগাই দিতে পারে টিচাররা। যখন তুমি হয়তো বা ন্যাচারালি ম্যাথসটা সলভ করে আসবা, কিন্তু পরীক্ষার পরে দেখবা যে প্রশ্নটা ভুল হয়েছে, অ্যান্সারটা হয় না। তার মেইন কারণটা হচ্ছে এই তো অ্যাভারেজের, যদি আমরা কত নাম্বার প্রশ্নটা যেন ছিল এই জায়গায়, কারো কি মনে আছে? এগুলো মনে থাকে না। আচ্ছা আচ্ছা, ওই প্রশ্নটা, টু প্যারেন্টস 3 গুণস 4 গুণস কই গেল, কোথায় গেল, আমাদের দেখতে হবে। পিতা পুত্রের বয়সের ধরো 2 গুণ 3 গুণ এরকম কই,
এই মুহূর্তে হয়তো বা খুঁজে পাবো না, কিন্তু এই জায়গায় ম্যাথসটা আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওইটা যেহেতু আমি এখন খুঁজে পাচ্ছি না, বাট আমি ওটার একটা হিংস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাট আরো যেটা বলি আর কি টাইপের ম্যাথস, সেটা হচ্ছে যে স্কোর ব্যাটসম্যানের ম্যাথস। সেকেন্ড টাইপ কোনটা? সেকেন্ড টাইপ হচ্ছে ব্যাটসম্যান। প্রথম টাইপটা হচ্ছে পিতা পুত্রের, যে প্রথম পিতা পুত্রের বয়সের 3 গুণ, ঠিক আছে। মানে এরকম হইতে পারে যে পিতা পুত্রের বয়সের 3 গুণের সমান, বাংলাটা হবে এরকম। যদি তোমার বাংলাটা আমি বোঝাই এইভাবে, তাহলে হয়তো তোমরা ধরতে পারবা। যদি ইংলিশটাতে এরকম দেখো, সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে সাউন্ড হচ্ছে আচ্ছা, যদি ইংলিশটা এরকম হয়, পিতা পুত্রের বয়সের 3 গুণের সমান, মানে তুমি যদি বাংলাটা এরকম দেখো যে পিতা পুত্রের বয়সের 3 গুণের সমান, তখন কিন্তু পুত্রের বয়স এক্স ধরলো, পিতার বয়স কিন্তু 3x হবে না। পিতার বয়স কত হবে বলতো? 3x প্লাস এক্স সমান সমান 4x। তখন ফাদার্স এর এজ হবে কত? 4x। কেন? আমি কি বলছি? পিতা পুত্রের বয়সের 3 গুণের সমান। অর্থাৎ পিতার পিতার বয়স যদি, পুত্রের বয়স যদি এক্স হয়, আর পিতার বয়স হচ্ছে 3 গুণের কার সমান? 3 গুণেরও সমান, অর্থাৎ থ্রাইজ এক্স, এবং সাথে পুত্রের যে বয়স, সেই বয়সটা মিলে হচ্ছে পিতার বয়স। সো তোমাদের যদি প্রথম ওয়ার্ডে এরকম যদি পাও যে ফাদার সাইজ হচ্ছে পুত্রের বয়সে 3 গুণের সমান, তাহলে কিন্তু তোমার পুত্রের পিতার বয়সটা 4x হবে, থ্রাইজ এক্স হবে না। খুবই ইম্পর্টেন্ট, এবং এই টাইপের ম্যাথস অনেক সময় আসে, বহু পোলাপান ভুল করে চলে আসে। কেন চলে আসে সে প্রশ্নটা বুঝতেই পারে না। আর যদি ন্যাচারালি এমনি থাকে, যদি এরকম থাকে 3 টাইমস, 3 টাইমস, ঠিক আছে, পিতা পুত্রের বয়সের 3 গুণ, তাহলে দ্যাটস ওকে, নো প্রবলেম। পুত্রের বয়স এক্স হলে পিতার বয়স থ্রাইজ এক্স। কিন্তু যদি বলে 3 গুণের সমান, তাহলে কিন্তু কখনোই সেটা থ্রাইজ এক্স হবে না, থ্রাইজ এক্স প্লাস এক্স 4x হবে। মাইন্ড ইট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ তোমরা অনেকেই সেটা ভুল করে ফেলো। এইবার হচ্ছে যেটা প্রশ্ন হচ্ছে ব্যাটসম্যান রিলেটেড প্রশ্ন আর কি, যেটা তোমরা এই যদি দেখো এই টাইপের প্রশ্ন প্রচুর দেয় এভারেজ থেকে। এই ব্যাটসম্যান টাইপটা আর পিতা পুত্র, এই দুইটা টাইপ আইদার তোমাকে 3 গুণ 2 গুণ দিয়ে দিতে পারে, অথবা হচ্ছে এরকম টাইপ দিতে পারে। সো তোমরা এটা মাথায় রাখবা, যেমন ব্যাটসম্যানের এরকম টাইপের, আ ব্যাটসম্যান মেক্স আ স্কোর 87 রানস ইন 7th ইনিংস এন্ড দাজ ইনক্রিজ হিজ এভারেজ বাই 3, হোয়াট ইজ হিজ এভারেজ আফটার 7th ইনিংস। খুবই ইম্পর্টেন্ট। হয়তো এখানে 87 17 দিবে না, হয়তোবা অন্য একটা নাম্বার দিতে পারে, অথবা হুবহু এইটাই তুলে দিতে পারে, ঠিক আছে। আরো বেশ কিছু কনসেপ্ট আছে, সেগুলো আমরা বাদ দেই, কারণ ইম্পর্টেন্ট কনসেপ্ট এই দুইটাই। এই দুইটা কনসেপ্ট যদি মোটামুটি মনে রাখো, তাহলে তোমার জন্য এনাফ। এভারেজ থেকে 1 মার্ক তুমি হয়তোবা পেয়ে যাচ্ছ। এবার আসো এইজ, বয়স। বয়স থেকে পিতা পুত্রের বয়সের মানটা অনেক সময় আসে, কিন্তু এবার এইজ থেকে যেই প্রশ্নগুলা, মানে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি ক্যাচ করে টিচাররা, সেটা দেখবা, মানে তোমাদের জন্য সেটা দেখবা হচ্ছে লাইক এরকম। সেটা দেখবা এরকম, কি বলে যে, মানে 3:7 এরকম থাকে। এক্স এর সাথে ধরো তুমি 87 যোগ করলা, এক্স এর সাথে অথবা 85, আর হচ্ছে 3/7, অর্থাৎ এরকম একটা জিনিস থাকে। লাইক কোন কারো একজনের বয়স, বয়স হচ্ছে, দাঁড়া ম্যাথটা বের করা লাগবে, নাহলে আমি বুঝাইতে পারবো না, কারণ এসব ম্যাথস নাম মনে থাকে না। কিন্তু এই টাইপের ম্যাথস প্রচুর থাকে, তোমরা জানো। এইজ, অ্যাভারেজ। এই তো এইজ, যেটা বলতেছিলাম, এই যে দেখো, প্রেজেন্ট এজ
of chorium and cyan are in the ratio of 5:4 respectively. Their hairs, hence the ratio of their ages will become কি 11:9 respectively. What's the science present age in years? এই টাইপের ম্যাথস, এই যে পিতা পুত্র ছাড়াও, মানে পিতা পুত্র আসলে তো আসলোই, না আসলে এই টাইপের ম্যাথস খুবই ইম্পর্টেন্ট। সো 85% কেসে এই টাইপের ম্যাথস তোমাদের কি করে, দিয়ে দেয়। ঠিক আছে, সো এইজ গেল। এইবার যদি আমরা আসি, এইজের পরে আমরা আসবো হচ্ছে ভাইয়া এস থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে? একটা প্রশ্ন থাকবে, একটা এস থেকে একটা প্রশ্ন থাকবে। তো এবার আসো হচ্ছে ওইটার নাম কি, পার্সেন্টেজ হচ্ছে প্রফিট লস। প্রফিট লস এন্ড পার্সেন্টেজ থেকে মিনিমাম 3টা বা 4টা প্রশ্ন থাকবে। 3টা বা 4টাই ধরো, 3টা না 4টা প্রশ্ন থাকবে, ধরো 4টা, এমনকি 5টা হয়ে যেতে পারে, বলা যায় না। তো 4টা প্রশ্ন যদি থাকে, তার মধ্যে এই ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন পাবাই। কি ফর্মুলা দিলাম, a প্লাস বি, এটা তোমরা সবাই জানো অলরেডি। সো আমি কি বলতে চাইতেছি, এই ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন তোমরা পাওয়া যাবে, ইনক্রিজ ডিক্রিজ, ডিক্রিজ ইনক্রিজ, বা ইনক্রিজ ইনক্রিজ, বা ডিক্রিজ ডিক্রিজ। বুঝতেছো, 1 নাম্বার কিন্তু তোমার চলে আসলো। এই ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন তোমরা পাবাই। দেখো, মানে হয়তোবা একটু ঘুরানো পেঁচানো হইতে পারে, কিন্তু এই ফর্মুলাটা দিয়েই তুমি সেই অ্যান্সারটা করে ফেলতে পারবা। তো মনে রাখো, এই ফর্মুলা রিলেটেড একটা প্রশ্ন তোমরা পাচ্ছ। এরপরে হচ্ছে আরেকটা ম্যানুফ্যাকচারার, কি ম্যানুফ্যাকচার একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে ধরো ওই যে খুচরা বিক্রেতা, না সরি ম্যানুফ্যাকচার যে বানাইছে, সে 20% লাভে কি করছে, পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, পাইকারি বিক্রেতা 30% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করছে, খুচরা বিক্রেতা কি করছে 860 টাকায় কাস্টমারের কাছে বিক্রি করে দিছে। এই হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক সময় থাকে। এই প্রশ্নটা কি করা যায়, ডাইরেক্ট আমরা ওইটা, মানে একটা শর্টকাট ফর্মুলা আছে, শর্টকাট ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা ভেঙে ভেঙেও করতে পারি, আমাদের যেটা ইচ্ছা সেটা ভাবে আমরা করতে পারি। ঠিক আছে, সো আমরা 100 সাথে এরকম, মানে ওই 86 এর সাথে প্রবাবলি এরকম 20/100 ইন্টু 30/100 ইন্টু, এটা হচ্ছে শর্টকাট নিয়ম, ডাইরেক্ট করে দিলে অ্যান্সার চলে আসবে। অথবা এইভাবে না করে আমরা কি করতে পারি, ন্যাচারালি ভেঙে ভেঙে করতে পারি, ওইটা করাই বেটার। তাহলে তোমার জন্য কি বলে শান্তি হবে আর কি, কারণ দুইটা করতে হয়তো বা একটু কম সময় লাগবে, শর্টকাটে অনেক কম সময় লাগবে, আর ওইটা করলে একটু বেশি সময় লাগবে। এই দুই টাইপের প্রশ্ন থাকার সম্ভাবনা প্রায় 80%। হয়তো বা এই দুইটা থেকে তুমি দুইটাই পেয়ে যেতে পারো প্রশ্ন, অথবা একটা পাইতে পারো, আর বাকি দুইটা হচ্ছে তোমার মোটামুটি করতে হবে, করলে তুমি পেরে যাবে আর কি। রেশিও প্রপোর্শন থেকে মূলত যেই টাইপের প্রশ্ন হয়, রেশিও প্রপোর্শনটা কি হয়, মানে মিক্সড হয়ে যায়। রেশিও প্রপোর্শনটা থেকে স্পেশালি রেশিও প্রপোর্শন হয় না, দেখা যায় তোমার ওই কি বলে, কি এটার নাম কি বলে, প্রফিট লস বা পার্সেন্টেজের রেশিও প্রপোর্শন থাকতে পারে, এলসিএম এইচসিএফ এর রেশিও প্রপোর্শন থাকতে পারে, এভারেজের রেশিও প্রপোর্শন থাকতে পারে। তাই রেশিও প্রপোর্শনের ম্যাথটা মূলত মিক্সড থাকে। তো এইটাতে তুমি এইভাবে বলতে পারবা না যে স্পেশালি রেশিও প্রপোর্শনের ম্যাথস এইভাবেই আসবে। ওকে, এরপরে আসো হচ্ছে তোমার কি বলে, যারা চেইন রুল পারো তাদের জন্য ঐকিক নিয়ম তো অনেক ইজি, বাট যারা চেইন রুল পারো না তাদের জন্য ঐকিক নিয়মটা হচ্ছে মোটামুটি একটু পেইন দিতে পারে বেশ কিছু ম্যাথস। তোমরা যেটা করবা, ঐকিক নিয়মের ম্যাথস গুলো হচ্ছে ইকুয়েশন বেসড করে সলভ করার ট্রাই করবা, তাহলে তোমাদের জন্য সেটা অনেক ইজিয়ার হবে। হ্যাঁ, সো ঐকিক নিয়ম থেকে মিনিমাম, ঐকিক নিয়ম বলতে আমি কোনগুলো বুঝাচ্ছি জানো, লাইক ওই যে পাইপস এন্ড সিস্টার্ন, ট্রেন, বোট এন্ড স্ট্রিমস, তারপর হচ্ছে কি বলে টাইমস এন্ড ডিস্টেন্স, এই জিনিসগুলোর সবগুলা ম্যাথসই ঐকিক নিয়মের মধ্যে পড়ে আর কি অনেকটা। তার মধ্যে টাইম ডিস্টেন্সের ম্যাথস কিছুটা ডিফারেন্ট ফর্মুলা দ্বারা করা যায়। একটা ম্যাথস টাইম ডিস্টেন্সে যেটা থাকার সম্ভাবনা অনেক বেশি, সেটার ফর্মুলাটা কি, a প্লাস বি বাই এ বি প্রবাবলি। অর্থাৎ ম্যাথটা হচ্ছে এরকম, এইখান থেকে কে একজন যাবে, এ থেকে কে একজন বি তে যাবে, আবার বি থেকে কে একজন এ তে চলে আসবে, তাদের ডিস্টেন্স সেম 500, হয়তোবা 20 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ডে সে 10, সে কি করছে বি তে গেছে, আর 30 কিলোমিটার পার সেকেন্ডে সে বেগে আবার কি করছে এ তে চলে আসছে। তখন প্রবাবলি উল্টা হইতে পারে, ফর্মুলাটা তোমরা একটু দেখে নিও, আমি হয়তো ভুলে গেছি, এরকম এ বি বাই এ প্লাস বি হইতে পারে, ঠিক আছে, এরকম না হইয়া
এবি বাই এ প্লাস বি হবে, ঠিক আছে? তার মানে 30 ইন্টু 20 ডিভাইডেড বাই 20 প্লাস 30, এই ফর্মুলা দিলে এটার অ্যান্সার চলে আসবে। ফর্মুলাটা কি? এবি বাই এ প্লাস বি। হ্যাঁ, এবি বাই এ প্লাস বি, জাস্ট এই ফর্মুলা। এই টাইপের ম্যাথস হ্যাঁ, 2ab বাই a প্লাস b ভাই, উপরে একটা 2 আছে। 2 আছে, আচ্ছা তাহলে 2 আছে, 2 আছে। হ্যাঁ, আমি ভুলে গেছি কি ফর্মুলাটা, যাই হোক 2 আছে আর কি। সো 2ab বাই এ প্লাস বি। সো তোমরা যেটা করবা, এই ফর্মুলাটা মানে এই টাইপের ম্যাথস অনেক সময় কি ধরে নাও যে এরকম একটা ম্যাথ তোমরা পরীক্ষা হলে পাচ্ছ, এবারও পেয়ে যাচ্ছ, প্রতিবার এরকম একটা টাইপের ম্যাথস থাকে। সো এই টাইপের ম্যাথস একটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। এবার আসা হচ্ছে মিক্সচার। মিক্সচার থেকে একটা প্রশ্ন কনফার্ম পাবা 100%। সো মিক্সচারের ফর্মুলা কেউ যদি জানো, তা তোমাদের অত টাফ মিক্সচার দিবে না। মিক্সচার থেকে দুই টাইপের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে রেশিও প্রপোর্শন মিক্সড মিক্সচার, আরেকটা হচ্ছে ডাইরেক্ট মিক্সচার ফর্মুলা বেস। সো রেশিও প্রপোর্শন মিক্সড মিক্সচার কি? সেটা হচ্ছে লাইক ধরো পানিতে কি হয়েছে, মানে 1 লিটার দুধে ধরো মানে পানি আর দুধ মিক্সড করবে, অথবা পানি আর কিছু একটা মিক্সড করবে, ঠিক আছে? সেখানে হয়তো বা 2 লিটার বা 2 লিটার পানি সরাই নিয়ে ধরো পানি আর দুধের মিশ্রণ হচ্ছে 10 লিটার টোটাল, তার মধ্যে থেকে ধরো 2 লিটার পানি সরাই নিয়ে কিছু দুধ এখানে মিশ্রণ করছে, আলটিমেটলি পরবর্তীতে রেজাল্ট কি হবে? এইটা হচ্ছে মূলত রেশিও বেসড, রেশিও প্রপোর্শনাল বেসড মিক্সচার, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা বেস। তোমরা ফর্মুলাটা জানো, আমি প্রবাবলি আবার ফর্মুলা ভুলে গেছি, কারণ ফর্মুলা আমি কখনোই মনে রাখতে পারি না। তারপর আমি তোমাদের একটু দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কি কি বলে, এরকম হইতে পারে ফর্মুলাটা, মিক্সচারের ফর্মুলাটা। সেটা কি, এইখানে একটা সংখ্যা হবে, এইখানে, আর হচ্ছে এইখানে, এখানে হবে, আর মাঝখানে একটা থাকবে। এইটা অ্যান্সার হইতে পারে প্রবাবলি। তোমরা বই থেকে ফর্মুলাটা দেখে নিও, তারপর হচ্ছে এই দুইটার সাথে একটা মাল্টিপল করতে হয়। আমি ফর্মুলাটা এক্সট্রিমলি সরি ভুলে গেছি, একটু দেখলে বলতে পারতাম। যাই হোক, তোমরা বই থেকে, যে কোনো বই থেকে মিক্সচারের ফর্মুলাটা দেখে নিবা, ফর্মুলাটা দেখলেই তোমরা অ্যান্সার করতে পারবা। এইটা হচ্ছে মিক্সচার। এরপরে আসা হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে এই ফর্মুলা বেজ একটা প্রশ্ন থাকবেই, সেটা হচ্ছে কি 90 30 60, আরেকটা হচ্ছে 90 45 45। কি হবে 90 45 45? কি হবে? টুয়াইস এক্স এক্স এক্স। আর এটা কি হবে? এটা হবে হচ্ছে কি বলে, 30 হচ্ছে এক্স, 60 হচ্ছে এক্স রুট 3 প্রবাবলি, বা আর এটা হচ্ছে থ্রাইস এক্স না, এটা হচ্ছে এক্স রুট 3, এটা হচ্ছে 2 রুট এক্স প্রবাবলি। আর হচ্ছে আচ্ছা, এটা ফর্মুলা, এটার রেশিওটা একটু দেখে নিও। হ্যাঁ, এক্স ইস টু এক্স রুট 2, আর একটা হচ্ছে এক্স ইস টু এক্স রুট 3 ইস টু টুয়াইস এক্স, এরকম হইতে পারে। হ্যাঁ, এই ফর্মুলাটা আবার একটু দেখে নিও। তো এই দুইটা ফর্মুলা বেস জ্যামিতি থেকে একটা প্রশ্ন থাকতে পারে, এবং থাকবে, কনফার্ম থাকবে। এই রিলেটেড ফর্মুলা বেস একটা প্রশ্ন কনফার্ম থাকবে, ঠিক আছে? কনফার্ম থাকো, এই রিলেটেড একটা প্রশ্ন থাকবে। এইটা আরেকটা হচ্ছে কি বলে, ঘন জ্যামিতি থেকে একটা দুইটা থাকবে। আর এই ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল, কোয়াড্রিলেটারালস, তারপর হচ্ছে আরেকটা কি বলে